বেগম জিয়া, যিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে চিকিৎসকরা ব্রিফ করছেন, এরকম একটা কথা আছে যে তিনি আসলে মারা গেছেন, এবং এটি তাকে জীবিত দেখানো হচ্ছে যে রাজনৈতিক ফায়দা আছে, এই জন্য তাকে দেখানো হচ্ছে, এরকম একটা বক্তব্য আছে। এইরকম না ভাবে এটা বলবার কোনো যৌক্তিকতা আছে কিনা, বা তাকে জীবিত দেখানো কোনো ফায়দা আছে কিনা, সাথে সাথে আপনার কাছে, আপনি চিকিৎসক হিসেবে, অবশ্য চিকিৎসকরা ব্রিফ করছেন, সেই ব্রিফিংটাকেও একটু খণ্ডাতে চাই আপনার কাছ থেকে, যে এরকম কি বিষয়টা যে তিনি লাইফ সাপোর্ট আছে তার জন্য তিনি আসলে কৃত্রিমভাবে বেঁচে আছেন, মানে আপনি একটু যদি আমাদের পুরোটা একটু বুঝিয়ে বলেন দুটো বিষয়। আমাদের বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের, বিশেষ করে যারা ফিল্মের ডিরেক্টর, এদের অশিক্ষা তো প্রবল। মানে এদের শিক্ষা জগৎ তো যোগ্যতা আছে, মানে সার্টিফিকেট আছে, কিন্তু সেই শিক্ষা তাদের মধ্যে সাধারণ কোনো জ্ঞান বা যুক্তিবোধ তৈরি করে না। মৃত ব্যক্তিকে কোনোভাবেই মেশিনে তুলে বাঁচিয়ে রাখা যায় না। লাইফ সাপোর্ট, এটা লাইফকে সাপোর্ট দেওয়া, সাপোর্টের ভিতর দিয়ে লাইফ দিয়ে রাখা না। আপনাকে বুঝতে হবে, আপনি জীবিত থাকলে আপনাকে এই সাপোর্টটা দেওয়া যাবে, আপনি জীবিত না থাকলে এই সাপোর্ট দেওয়া যায় না। যেমন রক্ত চলাচলের জন্য আমাদের হার্টটা চলতে হবে, বেঁচে থাকার জন্য আমাদের পিপিলারি রিফ্লেক্স এবং ব্রেইনটা চলতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত হার্ট চলে, এর মানে হচ্ছে আমাদের ব্রেইনটাও অনেক, মানে কিছুটা হলেও কার্যক্ষম আছে, কারণ হার্ট ব্লাড সাপ্লাই করছে। এবং হার্ট চালু অবস্থায় অন্যান্য অর্গানগুলি অনেকগুলি চালু থাকে। ফলে একজন মানুষকে কখন লাইফ সাপোর্টে দেওয়া হয়, আমাদের লোকজন মনে করে এটা মনে হয় মরে গেলে বাঁচিয়ে রাখা যায় এটা দিয়ে। এটা না। একজন বেঁচে থাকা লোক যখন একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যান, অথবা এত বেশি ক্রিটিক্যাল হয়ে যান যে তাকে বাঁচিয়ে রাখার জন্য তার শরীর পারছে না, তখন পুরো শরীরকে রেস্টে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তিনি শ্বাস নেবেন যন্ত্র দিয়ে, তার বিভিন্ন খাওয়া দাওয়া যা কিছু সেটা আমরা তার শিরাপথে প্রবেশ করাবো, তার অক্সিজেনটা আমরা তার নাক দিয়ে দিয়ে দিব, এবং তার ব্লাড প্রেশার এবং অন্যান্য জিনিস, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস, কিডনির অসুবিধা থাকলে ডায়ালিসিস, এগুলো আমরা করতে থাকবো, যাতে করে তার শরীর রিকভার করতে পারে। অর্থাৎ শরীরের উপরে সব ধরনের কাজ কমিয়ে দিয়ে মিনিমাম কাজটুকু দিয়ে শরীরটাকে রাখা হয়, যাতে করে এই শরীর ধীরে ধীরে সেরে উঠতে পারে। এইটা হচ্ছে লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্ট মানে একজন জীবিত ব্যক্তিকে বাঁচিয়ে রাখার সহায়তা দেওয়া। কেন? কারণ তিনি জীবিত আছেন। আরেকটি বিষয় হচ্ছে, হার্ট নিজে নিজে চলে, কিন্তু হার্টের ভেতরে পেসমেকার বলে একটা জায়গা আছে, সাইনোমেট্রিয়াল নোড বলে। সে নিজে নিজে সিগন্যাল প্রডিউস করে, এবং হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে হার্ট প্রতি মিনিটে গড়ে 72 বার হৃদস্পন্দন বা এক ধরনের স্পন্দিত হয়। এই জিনিসটা কিন্তু কোনো মেশিন দিয়ে আমরা চালু করে রাখি না, পারি না করতে। হার্টটাকে জীবিত থাকতে হবে এবং হার্টটা নিজে নিজে চলতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে হার্টের গতি কমে গেলে বাড়াতে পারি, গতি বেড়ে গেলে কমাতে পারি। আমরা ওষুধ দিতে পারি যেটা দিয়ে ব্লাড প্রেশার বাড়ানো যায়, কমানো যায়। আমরা অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিয়ে ফুসফুসকে আরো বেশি অক্সিজেন দিয়ে আমরা শ্বাস গ্রহণকে সহজ করতে পারি, অক্সিজেন স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি। কিন্তু আমরা কখনোই কোনো ব্যক্তিকে মেশিনে তুলে বাঁচিয়ে রাখতে পারি না। তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা সারা জীবন মেশিনের মধ্যে বেঁচে থাকতেন, মরার আগে মেশিনে উঠে যাইতেন, উঠে গেলেই তো উনি বেঁচে থাকবেন, তাই না? কিন্তু তো এটা পয়সাওয়ালা কখনো লোকদের হয় বেঁচে নাই, থেকে এখনো সেভাবে পর্যন্ত লাভে হয় কি, নাই। মানে ওভাবে বেঁচে থেকে কি আসলে? না, ওনারা বেঁচে আছেন, মাথাটা ঠিক আছে, মনে করেন কথা বলছেন, কিন্তু বাকি সবকিছু মেশিন দিয়ে চলছে। এটা তো সম্ভব না, এটা হয় না। আচ্ছা, এই যে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া চলছে, বেগম জিয়াকে রবিবার সম্ভবত তিনি যাওয়ার একটা কথা চলছে, মানে আরেকটা ব্যাপার আছে, একটু 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 পরিষ্কার করে দেই। অনেকে এসে বলবে ছিদ্র করে কতগুলা পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রেখেছে। ছিদ্র করে পাইপ ঢুকিয়ে বাঁচিয়ে রাখে নাই। ছিদ্রগুলা করে ইনজেকশন দেওয়ার জন্য, শিরাপথে খাবার দেওয়ার জন্য, ওষুধ দেওয়ার জন্য, এই জন্য করে। এটা এই জন্য না যে ছিদ্র করে কতগুলা জিনিস ঢুকিয়ে দিয়ে বাঁচিয়ে রাখে। জি, মানে ডাক্তার, আপনি চিকিৎসক হিসেবে যেভাবে বোঝেন, সাধারণ মানুষ তো ওইভাবে বোঝে না, কিন্তু এটি বোঝা খুব জরুরি যে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কোনটা গুজব কোনটি সত্যি। আপনার কাছে একটু, লন্ডনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত রবিবারে নিয়ে যাওয়া হবে, মানে এটা একটু এ প্রসঙ্গের বাইরেই জিজ্ঞাসা করি, আমাদের দেশের সর্বোচ্চ হাসপাতালটাতে আসলে কি নাই যেটা লন্ডনের হাসপাতালে গেলে সেটি পাওয়া যায়? আমাদের মানে সবসময় এরকম রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিরা তারা দেশের বাইরে চিকিৎসা নিতে চান, কি আসলে আমাদের দেশে মিসিং এত সেরা সেরা হাসপাতাল, দেশ সেরা হাসপাতাল? এভার কেয়ার বাংলাদেশের দেশ সেরা হাসপাতাল না। বাংলাদেশের সেরা হাসপাতাল এখনো সরকারি হাসপাতাল। এটা আমরা খুব বোকামি করি। আমরা ভাবি যে হাসপাতাল অনেক ঝিকিমিকি হলে, অনেক পরিষ্কার হলে, ভিতরে টাইলস ফিট করা কোনটি থাকলে। সেরা হাসপাতাল? বাংলাদেশের সেরা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ। ওইখানে প্রতিদিন 5,000 রোগী চিকিৎসা পায়, মানে ভর্তি থাকে, অলমোস্ট ভর্তি থাকে 3,500-4,000 রোগী।
এবং প্রতিদিন আউটডোরে আপনি দেখবেন কয়েক হাজার রোগী চিকিৎসা নেয়। ওইখানে মৃত্যু হার দেখবেন, আপনি দেখবেন যে সেই মৃত্যু হার বাংলাদেশের যে কোনো হাসপাতালের চেয়ে কম অথবা সমান। আমরা বোকার মতো ভাবি যে এই প্রাইভেট হাসপাতালগুলি বাংলাদেশের সেরা হাসপাতাল, ওইখানে ভালো ভালো যন্ত্রপাতি আছে, না, আমরা ওই যে চাইলে শুনেছিলাম পরে তখন ওখানে আওয়ামী গেলে লীগ আমলে আপনি বেগম সুবিধা পাবেন। জিয়াকে সরকারি হাসপাতালে দেয়া হবে না, কিন্তু তাদের প্রেফারেন্স ছিল এভার কেয়ার। তখন আসলে না, অনেকেই মনে সেটা তো করতো যার যার ওটা হয়তো ব্যক্তিগত বেস্ট, সিদ্ধান্ত। এই জন্যই তিনি এটা না প্রেফার না, করেন। এটা ব্যক্তিগত সিদ্ধান্ত। রোগীর সিদ্ধান্ত হচ্ছে, রোগীর অধিকার আছে উনি যে হাসপাতালে চিকিৎসা চান সেটা পাওয়ার। কিন্তু এরপরে যদি আপনি বলেন আরেকটি সেরা হাসপাতাল হচ্ছে বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা একটা ভালো হাসপাতাল। এবং কেন আমরা এরকম মনে করি? মেডিকেল কলেজটা ময়লা, মেডিকেল কলেজটা পুরনো, মেডিকেল কলেজে এত ভিড়, মেডিকেল কলেজে গরিব লোকজন ঢুকে, মেডিকেল কলেজের বারান্দায় বিড়াল হাঁটে, সেই জন্য আমরা ভাবি যে মেডিকেল কলেজ ভালো হাসপাতাল না। কিন্তু চিকিৎসা যদি সত্যিকার অর্থে পেতে চান, এখনো ঢাকা মেডিকেল কলেজের চাইতে ভালো হাসপাতাল বাংলাদেশে নাই। জি, স্পষ্ট একটু এবার ওটা আসেন, একটু আপনি বলেন। যে হ্যাঁ, প্রশ্নটা করছিলেন, কেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু আরেকটা প্রমাণ। লন্ডনকে আপনার মনে হয় এরকম একটা দেশ, ইউকে, যেখানে মৃত ব্যক্তিকে প্রবেশ করতে দিবে মেশিনের মধ্যে আছে বলে? উনি বেঁচে আছেন বলে ওনাকে নিয়ে যাওয়া যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, ওইখানে কি আছে যেটা আমাদের দেশে নাই? প্রথমত, ওইখানে যে হাসপাতালগুলি আছে সেই হাসপাতালগুলিতে আমাদের দেশের মতো লোকজন ভিড় করতে পারে না। আত্মীয় স্বজনও যদি যেতে হয়, তার নাম দিতে হয় ওইখানে, এবং তার অনুমতি থাকতে হয়, এবং বলা থাকে যে কতক্ষণ থেকে কতক্ষণ তিনি দেখা করতে পারবেন। আমি ইউকেতে যেহেতু একজন রোগীর সঙ্গে বহুদিন ছিলাম, আহ, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, আমি সেটা একদম কাছে থেকে দেখেছি। এছাড়াও আমি একাধিকবার ইউকেতে গিয়েছি বলে আমার বন্ধুরা ডাক্তার, তো সেখানে জুনিয়ররাও ডাক্তার, সিনিয়ররাও ডাক্তার, আমি একাধিকবার তাদের হাসপাতালে গিয়েছি। তাদের একটা আরেকটি বিষয় হচ্ছে, তাদের ওইখানে আহ নিবিড় পরিচর্যা আমাদের চাইতে বেটার হবে এই জন্য যে আমাদের এইখানে শুধু যে এই ভিড়টি রয়েছে তাই নয়, আপনি দেখবেন যে হাসপাতালের ভেতরেও যেমন লোকজন গিয়ে বারবার দেখা করার চেষ্টা করছেন বা হাসপাতালে যাচ্ছেন, বাইরেও আপনি দেখবেন মহা উৎপাত তৈরি হয়েছে। বহু লোক সেইখানে রিল তৈরি করছেন, বহু লোক সেইখানে এমন সব অবস্থা তৈরি করেছেন যেগুলি আসলে অপ্রীতিকর, নানান গুজব, এই সমস্ত কিছু কিন্তু আসলে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করে। ওই দেশে গেলে পরে ডাক্তারদের কিন্তু পাত্তাও দিবে না বাংলাদেশে কি হচ্ছে। কিন্তু আমাদের দেশের একজন ডাক্তারের কথা চিন্তা করেন, তাদের উপরে বিরাট চাপ তৈরি হয় এইসব তাহলে কি কারণে। ডাক্তার আব্দুল তুষার এরকম বিষয়টা যে আসলে চিকিৎসা নয়, পারিপার্শ্বিক যে অবস্থাগুলো সেটির একটা রেহাই হিসেবে মানে লন্ডন বা বাইরের চিকিৎসাগুলো হাসপাতাল? তারপরে আরো আরো রয়েছে এই ধরনের শহরগুলিতে কি হয় জানেন, আন্তর্জাতিক ভাবে সেরা সেরা চিকিৎসকরা একসঙ্গে কাজ করেন। মানে ওইখানে আপনি ব্রিটিশ চিকিৎসক পাবেন, পাকিস্তানি চিকিৎসক পাবেন, ভারতীয় চিকিৎসক পাবেন, বাংলাদেশি চিকিৎসক পাবেন। ফলে মেধাবী চিকিৎসকদের ওইখানে যে ভিড়টা সেটা অনেক বেশি, কারণ ওদের ওইখানে থাকার জন্য তাদেরকে অনেক মেধাবী হইতে হয়, যেটা আমাদের মতো দেশে সবসময় হাসপাতালে সেটা হয় না। কিন্তু যেটা তাদের সঙ্গে আমাদের সিগনিফিকেন্ট তফাৎ, আমি ডাক্তারদের মেধার কথা অতটা বলবো না, কিন্তু যেটা সিগনিফিকেন্ট তফাৎ সেটা হচ্ছে নার্সিং। তাদের ওইখানে নার্সিং আমাদের চাইতে অনেক উন্নত। তাদের নার্সদের সাথে আসলে মানে অতি উন্নত দেশের নার্সদের তুলনা করা যাবে। ওইখানকার নার্সিং অত্যন্ত উন্নত। নার্সরা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন, নার্সরা বহু কিছু করেন যেটা ডাক্তার আসার আগেই তারা শেষ করতে পারেন। এরকম বহু কাজ আছে যেটা নার্সরা করতে পারে। ওই নার্সিং এর সাথে আমাদের বাংলাদেশের নার্সিং এর কোনো তুলনা হয় না। আচ্ছা, একটু বুঝবার চেষ্টা করলাম বিষয়টা, কারণ এটা নিয়ে অনেক পুরনো বিতর্ক বা পুরনো আলোচনার জায়গা। একটু এটা আসে যে এসএসএফ দেওয়া হয়েছে বেগম জিয়াকে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটি করবার কি প্রয়োজনীয়তা ছিল? এটা সরকার বলতে পারবেন এসএসএফ তারা কেন দিয়েছেন। হয়তো এই জন্য দিয়েছেন যে এসএসএফ থাকলে পরে ওনারা ধারণা করেছিলেন যে তারেক রহমান দেশে ফিরেন যদি, অথবা তার পুরো পরিবার যদি দেশে ফিরে আসে, তাহলে বেগম জিয়া এবং তার পরিবার এসএসএফ পাবেন। তো সেই হিসেবে ওনারা কিন্তু ইমিডিয়েট তারা তো পরিবার, বলেই দিয়েছেন তার পরিবারের কোনো সদস্য পাবেন না। যদি পরিবারের কোনো সদস্য না পান তাহলে ওইখানে এসএসএফ এর প্রয়োজনীয়তা কি, এটা আমার নিজেরও একটা প্রশ্ন থাকে। কেননা আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওইখানে হেলিকপ্টার ওঠানামা করানোর একটা আহ মহড়া হয়েছে। তো এই মহড়াগুলি বা কেন আমি ঠিক বুঝি নাই, এটা সরকার ব্যাখ্যা দিতে পারবেন। যদি শুধু ব্যক্তিগতভাবে ওনার প্রতিরক্ষার প্রয়োজনের জন্য SSF নিয়োগ করা হয়ে থাকে, তাইলে আমি মনে করি যে উনি যখন
একদম চলৎ শক্তিতে ছিলেন উনি যখন এই সুস্থ হয়ে বেশ কিছুদিন তো উনি কাটালেন। তো এই সময়টাতে কেন তাকে এসএসএফ দিল না, তাই না? তখন তো উনি মুভ করছিলেন, আর এখন তো উনি হাসপাতালে। তো মুভিং অবস্থায় কেন এসএসএফ দিল না এটা তো জানি না। জি, মানে এটি আসলে সরকার কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটি মানে জানবার। এটা দেখানোর চেষ্টা করলো যে অনেক তাকে সম্মান দিচ্ছে আমরা। এসএসএফ আসলে একটা সম্মানের মতো আমার কাছে মনে হলো হয়তো, কারণ তা না হলে একজন তাহলে এটি আবার ব্যক্তি বলে যিনি দেওয়া কেন আইসিইউতে যে আছেন, পরিবারের কেউ পাবে না, মানে সম্মানটা শুধু তার, অন্য এবং এটা কারো একটা না। মজার ব্যাপার কিন্তু আইসিইউতে তার উনি একলা নাই। আইসিইউ এমন একটা জায়গা, আইসিইউতে আরো পেশেন্ট থাকে, ওনার জন্য হয়তো সেপারেট ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যদি এসএসএফ দেন তাহলে তো পুরা পুরা হাসপাতালে এখন এসএসএফ এর প্রতিরক্ষা পাচ্ছে। আচ্ছা, মানে কিন্তু সেটি আবার স্পষ্ট করে বলে দেওয়া যে পরিবারের অন্য সদস্য পাবেন না, এটি আবার বিশেষভাবে বলে দেওয়া, যেখানে অন্য এটা আমি সদস্য। জানতাম না, আপনার কাছ থেকে জানলাম। আমি আসলে এটা ফলো করি নাই, কারণ আমার কাছে এটা ইগনোর করার মতো একটা ব্যাপার মনে হয়েছে। যিনি চলৎ শক্তিহীন, যিনি এখন ভেন্টিলেটরে আছেন, যিনি লাইফ সাপোর্টে আছেন, যাকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলা হচ্ছে, তার জন্য শুধু হাসপাতালে এসএসএফ থাকার জরুরি মানে জরুরত কতটুকু, কতটুকু এটা প্রয়োজন, এটা তারা বলতে পারবেন। জি, সেটাই সেটাই আসলে বুঝবার চেষ্টা, সেটাই বুঝে উঠতে পারছি না, বা কারো কাছে যারা বিশ্লেষণ হ্যাঁ, করেন। কারণ তিনি যখন মুভ করলেন তখন তো এসএসএফ দিল না ছিল তাকে। না, তিনি জি। যে এতদিন ধরে ছিলেন তখন তো দিল না তাকে। জি, এই মানে পরিবারের কারোর সাথে না, এটা নিয়েই একটু প্রশ্ন, একটু লেজ লাগিয়ে একটু প্রশ্ন করি যে তারেক রহমান তিনি তার সেই ফেসবুক পোস্টটা, যেটি নিয়ে অনেক আলোচনা হলো, এতদিনে কি কোনো সামারি বা কোনো কনক্লুশনে যাওয়া গেল, বোঝা গেল কি কোনো কিছু, যে আসলে মানে তার একক নিয়ন্ত্রণাধীন না, কোথা থেকে নিয়ন্ত্রণাধীন, কেন এটা স্পর্শকাতর। অনেক ব্যাখ্যা দিয়েছি, আমি নিজেও এটা ব্যাখ্যা করেছি যে হ্যাঁ, কেন একক নিয়ন্ত্রণাধীন থাকে না, তো এটা আর আমি বলতে চাই না। না খুব সংক্ষেপে মূল যদি বিষয় সামারি হচ্ছে করে যে বলেন, কারণ সময়টা অনেক গড়িয়েছে, আমি অনেক আলোচনা সামারি করে হয়েছে। বলেছি, হ্যাঁ, এই পর্যন্ত মনে হয় 5টা টক শোতে আমি বলেছি একই কথা। তো এই জন্য না বলি, শুধু এতটুকু বলি যে কোন দলেরই এইরকম সর্বোচ্চ নেতৃত্ব একক সিদ্ধান্তে কোথাও যায় না, এবং তার এই সিদ্ধান্তের সঙ্গে এমন কিছু হয়তো আছে যেটা উনি পুরোপুরি বলেন নাই, কিন্তু উনি তো ইঙ্গিত দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তার নিজস্ব নিরাপত্তা তথ্য রয়েছে তার কাছে, তার মায়ের ভালো মন্দের চিন্তা রয়েছে, তাকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি, এটা নিশ্চয়ই তার আগেই চিন্তা ভাবনা করেছেন। তো উনি কি কারণে 1 দিন বা 2 দিনের জন্য বাংলাদেশে আসবেন, তো সেই জন্য হয়তো আসেন নাই। তার মা যেহেতু লন্ডনে এটা যাবেন যদি বা কারণ যাওয়ার হয় ব্যাপার তাহলে একটা, তো উনি বলতেই পারতেন, স্পর্শকাতর হতো না সেই বিষয়টা, তাই না? না উনি যতগুলি কারণ আছে সবগুলি বলার চেষ্টা করেছেন। আমি বরং মনে করি যে এটা একটা গুড জেস্টার, যে উনি একটা কারণ বলেন নাই, উনি অনেকগুলি কারণ বলেছেন, এবং অনেকগুলো কারণই ভ্যালিড কারণ। উনি কি কোনো তার, কারণ বলেছেন? উনি তো হ্যাঁ স্পর্শকাতর বলেছেন, বলেছেন শুধু। হ্যাঁ হ্যাঁ উনি বলেছেন যে তার সিদ্ধান্ত সবসময় নিজের হয় না, হ্যাঁ, এবং এই নিজের সিদ্ধান্ত ছাড়াও তার বিভিন্ন কিছুকে বিবেচনায় নিতে হয়, এবং সেই বিবেচনার বিষয়টা তিনি আমাদেরকে স্পর্শকাতর। ওই ওই স্টেটাসের মধ্যে বলেছেন, এবং বলেছেন স্পর্শকাতর বিধায় তিনি পুরোপুরি ব্যাখ্যা করছেন না। তো এতটুকু বুদ্ধি তো আমাদের থাকা উচিত যে কি কারণে একজন লোক আসতে পারছেন না, বা কি কারণে না আসা হতে পারে তার, তাহলে এটা তো আমরা এই যে বিচার রহস্য, বিবেচনা মানে করতে পারি। স্পর্শকাতর শব্দটা বললেই তো এখানে মধ্যে কোনো কি আছে? রহস্য নাই, এখানে কোনোই রহস্য নাই। সেনসিটিভ, উনি কেন আসছেন, সেনসিটিভ? আপনি সহজ ভাবে দেখেন জিনিসটা। উনি কবে আসবেন উনি তো এটা বলেন নাই। ওনার মা অসুস্থ না হইলে এই কথাটা উঠতোই না, উনি কেন আসছেন না। তাহলে শুধু এইটুকুই কথা উঠতো যে না, উনি এই তো কথাটা আসবেন অনেকদিন আসবেন ধরে উঠছে বলতেছেন। যে তিনি কবে না, আসবেন, কেন জল্পনা আসছেন না, কল্পনা হইতো, পাঁচই কিন্তু আগস্টের ওনার পরে। উপর এইভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হইতো না যে ওনাকে এখন আসতেই হবে, ওনার মা অসুস্থ, উনি কি করে আসেন না। তো এইটা ওনার উপরে আবেগের চাপ তৈরি করা হয়েছে। বাকি না আসার ব্যাপারটা তো পরিষ্কার ছিল, আগে থেকে উনি আসছেন না। এবং একাধিকবার বিএনপির নেতারা একটা ইঙ্গিত দিয়েছেন যে উনি ও তফসিল ঘোষণা হলে ডিসেম্বর মাসের যে কোনো সময় উনি বাংলাদেশে চলে আসতে পারেন। তারা এটাও বলেছেন যে তার নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব নিরাপত্তার বস্তুগুলি বাংলাদেশে আসে নাই বা রেডি হয় নাই। তারা একটা বুলেট প্রুফ গাড়ির অর্ডার দেওয়ার বিষয়ে পত্রিকাকে জানিয়েছেন। তো এই বিষয়গুলি তো আমরা জানি যে তার নিরাপত্তার একটা আলাদা ব্যবস্থা তারা তৈরি করার চেষ্টা করছেন। ফলে উনি কেন আসছেন না এই প্রশ্ন যখন ছিল, এটার উত্তরও ছিল। শুধু এইবার তাকে আলাদাভাবে চাপ দেওয়া হয়েছে যে আপনার মা অসুস্থ, আপনি আসবেন না কেন। ওনার মা অসুস্থ, উনি আসবেন কি আসবেন না এটা উনি ডিসাইড করবেন। ওনার মা তো কিন্তু ওখানে তো বাকিদের মা যে না, তার বাকিদের ডিসিশনটা নেত্রী। তার একক না, মানে নিরাপত্তার বিষয়টা আপনি তারপরে উনি বলছেন। বলেছেন যে আমি তারপরও আসতে পারছি না, এই আবেগের কথা বিবেচনা করে, যে এখানে আরো কারণ রয়েছে। এইখানে একজন এই লেভেলের মানুষের সিদ্ধান্ত সবসময় নিজের একক সিদ্ধান্তে বা একক সিদ্ধান্তে নির্ভর করে না, অন্যান্য অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। সে অনেক বিষয়ের মধ্যে কি কি থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। জি, মানে এটাই, এই আলোচনাটাও আসছে আপনি যে নর্মালি চিন্তা বাংলাদেশে করেন না, ধরেন আপনি নিরাপত্তার নর্মালি বিষয়টা। চিন্তা হ্যাঁ, করেন, আপনি নর্মালি চিন্তা করেন, একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ যদি আপনি হতেন,
আপনি আসবেন আবার মাকে নিয়ে ফেরত যাবেন, এই খরচটা আপনি করবেন কেন? কিন্তু মধ্যবিত্ত লোকটাকে আমি এই প্রশ্ন করবো না, উনি না আসলে বলবো হ্যাঁ তাই তো, আইসিইউ তো অনেক টাকা পয়সা লাগে, আবার বিমানের টিকিট দিবে, এয়ার অ্যাম্বুলেন্স করতেই তো জমি বিক্রি করে দিতে হচ্ছে, তখন আমরা এইগুলা বলতাম। আর এখন শুরু করেছি হচ্ছে উনি কেন আসে না, উনি ওনার মাকে দেখতে আসবে কি আসবে না এটা একান্তই তার পারিবারিক বিষয়, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। উনি বাকি কেন আসে না সেটা তো উনি ওনার দলও বলেছে যে উনি আসবে, যে কোনো সময় চলে আসতো। বরং উল্টাটাই তো হইতো, এখন তফসিল না, ঘোষণা হয়ে এখানেই যাইতো জন্য প্রশ্নটা কয়েকদিনের হয়তো আরো মধ্যে, একটু বেশি করে আসে, কারণ তার দল তফসিল ধরেন, ঘোষণা হয়ে যাইতো। আপনি নর্মালি চিন্তা করেন, হ্যাঁ, উনি যদি অসুস্থ না হইতেন তফসিল ঘোষণা হইতো, উনি নিজেও ইলেকশন করতেন, 3টা সিটে তো তার নমিনেশন হওয়ার কথা আমি যতদূর জানি, তাইলে উনিও আসতেন, তারেক রহমান আসতেন, এইটা নিয়ে কোনো কথাবার্তাই হইতো না। উনি অসুস্থ হওয়াতে এত কথা জেগে উঠেছে। এত কথা হয়তো, কিন্তু কথা ছিল, কারণ তিনি মনে হয় সেপ্টেম্বরে সম্ভবত ডাক্তার জাহিদ তিনি বলেছেন, স্থায়ী কমিটির সদস্য ব্যক্তিগত চিকিৎসক বেগম জিয়া, তিনি বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে আসবেন, তারপরে শুনছি অক্টোবরে আসবেন, নভেম্বরের মধ্যে আসবেন। এগুলি ওনারা কেন বলেছেন ওনারা তারেক জানেন। রহমান নিজে বিবিসিকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন শিগগিরই আসছেন, মানে অনেকগুলো ভার্সন শোনা গেছে, আবার অনেকে বলেছেন আপনার ডিসেম্বরে শিগগিরি, আসছেন। আমি একটা মজার জিনিস বলি শারমিন, আপনার শিগগিরি আমার শিগগিরি আরেকজনের শিগগিরি এক না। কারো কাছে শিগগিরি মানে 1 সপ্তাহ, কারো কাছে শিগগিরি মানে 1 মাস। যে কিনা 16 বছর ধরে বিদেশে আছে তার কাছে শিগগিরি মানে 1 বছর হইতে পারে। আমরা সারাক্ষণ না নিজের জুতা পায়ে দিয়ে অন্যের জুতার সাইজ মাপি, ওই জুতা পা দিয়ে যদি দেখা যায় তাইলে বোঝা যাবে যে আসলে জুতাটা কত বড় না কত ছোট না কত টাইট হয়। জি, ওই জুতা আমরা দেখিই নাই। ওই জুতায় তো পা আমাদের দেবার মতো আসলে সুযোগও নাই, যার কারণে যারা তো তার যেহেতু নাই, আশেপাশে আমাদের আছেন, এত বিবেচনা করার দরকার নাই। তিনি ওনার মা তিনি অসুস্থ, তিনি উনি বাংলাদেশের আসেন নাই, ভবিষ্যৎ মা নেতা। তার কাছে যাচ্ছে, মা হ্যাঁ, তার কাছে যাচ্ছে, উনি যাদের নেতা তারা এগুলো চিন্তা করবে। তারাই আপনি তো যদি বলছেন, মনে করেন আপনি মানে ধরেন তারাই তো আপনি বলছেন তার ভোটার, সেপ্টেম্বরে না না আসবেন, তারা, অক্টোবরে আসবেন, নভেম্বরে আসবেন, কয়েক শারমিন, সপ্তাহের মধ্যে আসবেন। জি, শারমিন, হ্যাঁ, শারমিন, ওনারা কয়েক সপ্তাহ বলছে না কয়েক মাস বলছে, সেটা ওনারা কেন বলছে ওনারা জানে। আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি। আমার উত্তরটা খুব সহজ, ওনার মাকে উনি দেখতে আসবে কি আসবে না এটা পারিবারিক বিষয়। আর উনি কেন দেরি করেছে, কবে আসবে এটা ডেফিনেটলি ঠিক করা আছে, উনি আসতো, আসবেই, না এসে তো এটা হবে না, উনি আসবে। কিন্তু সেই আসার সাথে এখন যে আমরা পাগল হয়ে উঠেছি উনি কেন আসছেন না, এইটা শুধুমাত্র অসুস্থতার কারণে, আর কিছু না। কিন্তু এই যে আসছি আসছি মানে বারবার এটা বলা, শিগগিরই আসছেন বা কয়েক উনি সপ্তাহের একবারও মধ্যে বলেন আসছেন, আসছে আসছে, উনি বলেছে শিগগিরই। শিগগিরই ওনার আসছেন। শিগগিরি কিন্তু 2 বছর হলে আমার কাছে মনে হবে শিগগিরই, আচ্ছা, কারণ উনি 16 বছর দেশের ভেগ বাইরে। টার্ম, হ্যাঁ, কয়েক সপ্তাহের মধ্যে আসছেন, হ্যাঁ, এক নভেম্বরে বছরও আসছেন, হইতে পারে, সেপ্টেম্বরে আসছেন, অক্টোবরে এক আসছেন, বছরও হইতে নভেম্বরে পারে, আসছেন। শিগগিরই মানে 1 বছরও হইতে পারে, হ্যাঁ, 1 বছরও হ্যাঁ, হইতে কিন্তু পারে। মানে আরো নেতারা যা বলছেন, নেতারাও গুরুত্বপূর্ণ নেতা, স্থায়ী কমিটির সদস্য তারা বলছেন, মানে এই না, একটা জাহিদ সময় ভাই কি অত গুরুত্বপূর্ণ নেতা? স্থায়ী কমিটির মেম্বার মানে এত বিরাট গুরুত্বপূর্ণ? আমির ওনার হোসেন কাছ মাহমুদ থেকে কে, চৌধুরী বলেছেন। ওনার কাছ থেকে কে সংবাদ নিচ্ছে সে গুরুত্বপূর্ণ, উনি কাকে বলেছে উনি আসবে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এটি কি একটা কৌশল, নাকি এটি কেন, মানে এই যে সময় দেওয়া বা একটা হাইপ রাখা যে আসছেন আসছেন, এটি কি একটা কৌশলের মধ্যে নাকি? না, আমার কাছে সেটা মনে হয় না। এগুলো মানুষ বলে, আসছেন আসছেন ম্যাক্সিমাম টাইম মানুষ বলেছে, উনি বলেন। উনি একবারই বলেছে বিবিসিকে যে হয়তো শিগগিরই ফিরবো বা শিগগিরই ফিরবো, এটা বলেছে। আচ্ছা, এই জন্য মানে মানে আলোচনাটা এতই বিস্তৃত যে এখানে -4 এই তত্ত্ব এখন চলছে যে -4 বাকি 2 কে, -4 মানে বাকি 2 কে। বাকিরা আগে যারা মাইনাস হয়ে গেছে তাই তো মিন করছে। দেখেন, -2 মানে ব্যক্তি না, -2 মানে দল, বুঝতে হবে। কারণ এই ব্যক্তি যারা তাদের উপরে দল, এই দলগুলি ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। আওয়ামী লীগ ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল, বিএনপিও ব্যক্তির ইমেজের উপরে দাঁড়ানো দল। এদের প্রতিষ্ঠাতা বা এদের মূল যে নেতা বা নেতৃত্ব তারা এত জনপ্রিয় হয়েছিলেন যে তাদের ওই জনপ্রিয়তাকে বহু বছর ধরে দলের সদস্যরা এনক্যাশ করতে পারছে। ওই মাপের জনপ্রিয় লোকজন এরপরে খুব কমই তৈরি হয়েছে এই দলে, এই দলগুলিতে। ফলে -2 মানে 2টা দলকে মাইনাস করা, -2 মানে 2টা নেতৃত্বকে মাইনাস করা না। নেতৃত্ব মাইনাস করলে দল হারিয়ে যাবে না, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এই দলের যারা কিন্তু সদস্যবৃন্দ, যে -2 যখন থেকে শুরু হলো, মানে আমরা যে -2 তত্ত্ব থেকে অভ্যস্ত হলাম শুনে শুনে, সেটা মানে কি ছিল? সেটা মানে তো দুই ব্যক্তিই ছিল না? সেটার মানে তখন ছিল 2টা দলকে বাদ দেওয়া, 2 দল বাদ দিয়ে অন্য দল তৈরি করা। আপনার মনে নাই তখন অন্য দল তৈরি অন্য দল হচ্ছিল? তৈরি ফেরদৌস হচ্ছিল, আহমেদ কোরেশি, একটা দল বানিয়েছিলেন, মনে আছে আপনার? ডক্টর ইউনূসও বানাচ্ছিলেন একটি দল। উনি চেষ্টা করছিলেন একটা দল বানানোর জন্য, পারেন নাই, কিন্তু কোরেশি সাহেব তো বানিয়েছিলেন। তো তখন এরকম দল বানানোর চেষ্টা চলছিল আর পুরনো দলগুলিকে বিসর্জন দেওয়ার একটা চেষ্টা চলছিল, এখনো তো অনেক নতুন সেটা নতুন সফল দল, হয় না। এখনো তো অনেক নতুন নতুন দল হচ্ছে বা এখনো হয়েছে। অনেক নতুন নতুন দল আছে, কিন্তু সেই মাইনাস ফর্মুলাকে কার্যকর করার মতো পরিবেশ বাংলাদেশে আছে কিনা সেটা একটা প্রশ্ন।
কিন্তু এরকম কোনো অ্যাটেম্প্ট কি আপনার মনে হয় আছে? মানে এইটা আমি আমার অনুষ্ঠানে অনেক দিন আগে মহিউদ্দিন আহমেদ লেখক গবেষক তিনি বলেছিলেন যে এটি আসলে -2 নয়, বিষয়টি হচ্ছে -4। তারপরে ইদানিং তো খুব বেশি আলোচনা হচ্ছে এই -4 তত্ত্বটি নিয়ে। বাকি টু কে? ওই যে আগেই যারা মাইনাস হয়ে গেছেন আওয়ামী লীগ নেত্রী, হ্যাঁ, তো বাকি টু কে? -4 হইলো মানে শেখ হাসিনা মাইনাস, এবং এখনো তার তো ডিরেক্টলি প্রতিনিধি বেঁচে ধরেন আছে। হয়তো সজীব অজয় জয় এবং এদিকে বেগম জিয়া এবং তারেক রহমান। না, আপনি আপনি বেগম জিয়ার প্রতিনিধি এককভাবে তারেক রহমানকে বলতে পারেন, কারণ সরাসরি রক্ত। কিন্তু শেখ হাসিনার 2 জন ছেলে মেয়ে আছে, তার বোন দুইজনে আছে। দুইজনকে না ধরলাম আমি। না না, আমি আপনাকে বলি, তার 2 ছেলে মেয়ে আছে, তারপরে তার বোন আছে, বোনের 2 ছেলে মেয়ে আছে। তাহলে তো ওইখানে -6 আর এখানে 2, -8 বলতে হবে। তো কোন 4? মানে শেখ হাসিনার প্রতিনিধিটা কে? এইটা বলতে বলেন, বলতেই তো পারবেন না এখনো। সো এইটা কোনো -4 টোর না, এটা -2ই। এবং সেই -2 ফেল করেছে আগে, এবং এখন তো -2 করার কোনো উপায় নাই। আপনি যাকে এসএসএফ দিলেন তাকে মাইনাস করবেন কিভাবে? তিনি তো এমনিও অ্যাক্টিভ না, তিনি তো খুব অ্যাক্টিভ হবার মতো অ্যাক্টিভ না, কাজ কিন্তু করা তাকে না। আপনি মাইনাস তো করতে পারলেন না। এসএসএফ দিলেন মানে আপনি স্বীকার করলেন যে উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন, তাই না? এসএসএফ কে পায়? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তারা পায়। প্রেসিডেন্ট পায়, প্রধানমন্ত্রী পায়, তাই না? এবং আহ, ক্ষেত্র বিশেষে রাষ্ট্র যদি কাউকে এসএসএফ দিতে চায় তারা পায়। তো ওনাকে দেওয়া হলো মানে কি? এটা তো রাষ্ট্র স্বীকার করলো যে উনি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন। কিন্তু তো কেমনে মাইনাস কিন্তু করবে? ধরেন তিনি তো সিদ্ধান্ত নেবার মতো অবস্থায় নাই, বা তিনি কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের অবস্থায় নাই। আরে যারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাকে এই গুরুত্বটা দিল, তারা কি করে তারা মাইনাস করবে? আমি যদি আপনাকে বিরাট গুরুত্ব উনি দিয়ে ফেলি, আমি প্লাস্টিকে আপনার বা মাইনাস মানে করবো কিভাবে? রাজনৈতিক বাস্তবতায় উনি থেকেই মানে ওনার যদি বলেন বুদ্ধিমত্তা বা সেটির কি প্রয়োগ আছে কোনো? আপনি যখন কাউকে এইভাবে একটা সম্মান দিয়ে ফেলেন, তারপরে তার পরিবার কিভাবে মাইনাস করবেন কিভাবে? পরিবার তো দেশে রাষ্ট্রের আসেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে মাইনাস করে দিবেন? এটা সম্ভব? এই 2 দিন আগে আপনি একজনকে দিলেন, উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিদের একজন, এবং উনি সিদ্ধান্ত গ্রহণের অবস্থা নাই, জীবিত তো আছে। তো জীবদ্দশায় যাকে আপনি এই সম্মানটা দিলেন, তাহলে তার পরিবার বাদ নাকি? এটা কেমনে হয়? কিন্তু পরিবার তো আসছেন না, বা আসতে পারছেন আসছে না। তো। হ্যাঁ, ওনার পুত্রবধূ আসছে, পরিবার তা আসছে তো। আরেক পুত্রবধূ তো মাথার কাছেই আছে, তাদেরকে পরিবার বলবেন না? জি। এই মানে এই -4 বিষয়টা এত আলোচনায় আসাতে প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস আমাদের সচিব। বাংলাদেশের মানুষ না, ওই যে রাশিফল বিশ্বাস করে, হ্যাঁ। অনেক গুজব বিশ্বাস করে। কিছু বললেই বাংলাদেশের মানুষ এটা নিয়ে ফেলে। আপনি তাদেরকে সত্যি কথা বলবেন, 50 বার জিজ্ঞেস করবে কিন্তু এটা সত্যি স্পষ্ট কিনা। না থাকলে তো গুজবের বুঝছেন? জায়গা তৈরি হবে। মানে আমি এই জন্য আরো একটু আপনাকেও জিজ্ঞাসা করি, কারণ স্পষ্ট তো আসলে হয় না। তারেক রহমানই বলে দিচ্ছেন সবকিছু বলা যাচ্ছে না, স্পর্শকাতর। তার পাসপোর্ট আছে কি নাই, না না, তার উনি বলেন পাসপোর্ট নাই আছে মানে কি কি নাই, আমার এটা গুজব বলতে সরকার হইব? জানে না, শোনেন বিএনপির লোকজনও শোনেন, স্পষ্ট আমি করেন না। আপনাকে একটা স্পর্শকাতর প্রশ্ন করলাম, ধরেন আপনি বললেন এটা আমি বলবো না, এই জন্য আমি বাইরে গিয়ে আপনার নামে গুজব ছড়াই দিব? বলেন। না, গুজব না, তখন ধরেন পর্যালোচনা করতে করতে এমন অনেক কিছু চলে আসে যার কোনো ভিত্তি না, নাই। পর্যালোচনা এক জিনিস, আমি আর আপনি পর্যালোচনা করছি, এখনো পর্যন্ত একটাও গুজব দেই নাই। কিন্তু এখন যদি গুজব দিয়ে ফেলি, সেটা কি ঠিক হবে? তা তো উনি বলছে স্পষ্টকাতর, আমি শুনবো স্পষ্টকাতর, ওয়েট করব যে কবে উনি এটা বলবে। কিন্তু আমি বাইরে গিয়ে নানান কিছু বলে টলে একটা মানে একটা ছেড়ে দিব বাজারে, -4 মাইনাস। এই জন্য আমি তো আপনাকে বললাম -4 কেন, বলতে তো হবে -8 তাইলে। মাইনাস হয়তো আরো অনেক অনেক মাইনাসের সংখ্যাটা আরো অনেক। হ্যাঁ, যার পরিবারের সদস্য বেশি তার পরিবারের মাইনাস বেশি। প্রেস সচিব বলছেন যে যারা আসলে এটা বলবেন, আপনিও কি এরকম মনে করেন কিনা? আপনি যেহেতু মাইনাসের তত্ত্বেই বিশ্বাস করছেন না, প্রেস সচিব না, বলছেন যারা আসলে মাইনাসের তত্ত্ব ছিল, কিন্তু এখন আর সেটা সম্ভব হবে না। কেউ যদি মাইনাস করার কথা চিন্তা করে, তাহলে খুবই বোকামি হবে। মানে কেন বোকামি হবে? এই যে আপনি দিয়ে ফেলছেন, বলে ফেলছেন উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপরে বলবেন ওনার পরিবার মাইনাস হবে, কেমনে বলবেন? এটা তো মানে এটা কি বললে আর মুখে বলবে যে আসলে পরিবারকে মাইনাস করে দিলাম, এরকম কি কেউ বলবে? তো আপনি আপনি যে শুনে আসছেন, কোত্থেকে শুনছেন? বলছে দিকে শুনছেন না? একটু আগে বললেন না মহিউদ্দিন সাহেব বলছে? একটু আগে বললেন না মহিউদ্দিন সাহেব বলছে, আপনি বিশ্বাস করছেন? না, তো বিশ্বাস করেন না। এইভাবেই বলবে। এটা এটা একটা তত্ত্ব, মানে তিনি ছাড়াও অনেকেই হ্যাঁ, বলছেন। এইরকম তত্ত্ব দিবে, তো দিলে সেটা ভুল হবে। আচ্ছা, আপনি বলছেন এরকম তত্ত্ব দিলে সেটা ঠিক হবে যারা না। এটা বলছেন তারা স্বৈরাচারের দোসর বলছেন প্রেস সচিব শফিকুল আলম। আপনার এটাতে কি কারা মত? বলছেন? মানে এই যে যারা -4 বলছেন তারা স্বৈরাচারের দোসর। এই দেখেন, আমি -4 অস্বীকার করছি, তাহলে আমি এখন আর আপনি দোষণ দোষর না। না, হ্যাঁ। কিন্তু ওনাকে গিয়ে জিজ্ঞেস করলে উনি বলবে আমি সফট আওয়ামী লীগ, বইলে ফেলবে। ওনাদের এইগুলার কথাবার্তার কোনো ঠিক নাই, বুঝছেন? ওনাদের কোনো কাউকে এখন মানে যুক্তি দিয়ে পরাভূত করতে না পারলেই বলে যারা এটা বলবেন তারা দোষর।
ওনাদের একটা বরং একটা এই একটা জুলাই সনদের মতো একটা একটা ক্রাইটেরিয়া তৈরি করা উচিত, কি বলিলে কি হয়। ওখানে লেখা থাকবে আপনি কি বলিলে দোষর হবেন, কি বলিলে সফট হবেন, কি বলিলে হার্ড হবেন, কি বলিলে ধরা খাবেন। একটা ম্যানুয়াল থাকলে ভালো হতো। জি, অবশ্য মানে ম্যানুয়াল আসলেই দরকার মনে হয়। গুলশান থানার ওসি দেখছিলাম, একটা রিপোর্ট দেখছিলাম, টেলিভিশন রিপোর্ট, যে একজন ব্যারিস্টার আহসান হাবিব সম্ভবত তার নাম, তার বাসায় গেছেন তাকে স্বৈরাচারের দোষর হিসেবে গ্রেপ্তার করতে। তার বিরুদ্ধে কোনো মামলাও নাই। মানে স্বৈরাচারের দোষর কি এখন একটা ক্রিমিনাল অফেন্স হিসেবে পেনাল কোডেও যুক্ত করার সময় আসছে কিনা? এটা আমি জানি না, মানে এইটা তো আসলে আপনি একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসলে আহ, মানে এক ধরনের আমি বলবো যে অবান্তর। কেননা পেনাল কোডে কোনো কিছু সংযোজন করতে গেলে সরকারকে সেটা করতে হবে, এটা একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো কিছু পেনাল কোডে সংযোজন করা যায় না। তবে আমাদের পুলিশ যে কাউকে যে কোনো অভিযোগে গ্রেপ্তার করতে পারে, কারণ আমাদের কালো আইনগুলো বাতিল হয় নাই। পুলিশ কিন্তু সন্দেহবশত আপনাকে আটক করতে পারে, এবং বিভিন্ন আইনে এটা করার অধিকার আছে। এমনকি যে সাইবার ল আছে না, সেখানেও সন্দেহবশত সে আপনার আটক করে নিয়ে যেতে পারে, আপনার ডিভাইস সিজ করতে পারে। এগুলো কিন্তু ছিল আওয়ামী লীগের সময়, যেটা নিয়ে আমরা অনেক তর্ক করেছি সেই সময়, বলেছি যে এগুলো অন্যায়, এগুলো খারাপ। তো সেই রকম এই ডিটেনশনের ল কিন্তু আমাদের এখানে আছে। এই ডিটেনশনের লতে এক ধরনের অধিকারহীনতাও আছে। আপনি দেখবেন যে এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, একটা ব্যাপার ছিল। এই এই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছিলেন যে আটক হলে কত দিনের মধ্যে তাকে প্রডিউস করতে হবে, এটা নিয়ে তারা কাজ করছিলেন। তো এই বিষয়গুলি তিনি বলেছিলেন। তো পরে আবার এটার একটু ব্যত্যয় হচ্ছে বলে পত্রিকাতে আবার এটাও এসেছে, উনি তো বলেছিলেন 24 ঘন্টা, তাহলে কেন বেশি হইলো, কেন 48 ঘন্টা হইলো, এরকম কথাবার্তা এসেছে। তো মূল বিষয় হচ্ছে যে আমাদের এখানে পুলিশ যে কাউকে বিনা কারণে নিজের সন্দেহে গ্রেপ্তার করে ফেলতে পারে। এটা একটা খারাপ বিষয়, এটা ঠিক না আর কি। কিন্তু তারপরও অনেকেই বলে যে এটা না থাকলে পরে অনেক অপরাধী পার পেয়ে যাবে, অনেককে ধরে মানে চেনা চেনা লাগলো, মনে হলো অপরাধী, ধরে নিয়ে আটকায় রেখে সার্চ করে দেখলো আসলে অপরাধী। তো পুলিশকে এই জায়গাগুলো দিয়ে রেখেছে। তো পুলিশের ডিসক্রিশনারি পাওয়ার কিছু আছে, এই ডিসক্রিশনারি পাওয়ারটাকে খারাপ ভাবে ব্যবহার করলে অথবা এই ধরনের মন্তব্য করলে সেক্ষেত্রে আটক বিতর্কিত হয়, আইন বিতর্কিত হয়, পুলিশ নিজে বিতর্কিত হয়। এটা তো তাই আসলে এই কাজগুলি বন্ধ করা খুবই জরুরি। যে এটা তো আসলে এই চলেই কাজগুলি আসছে বন্ধ যে করা খুবই জরুরি। সন্দেহজনক গ্রেপ্তারের বিষয়টি তো মানে অনেক আগেরই বিষয়। মানে আমি আসলে এই অবান্তর প্রশ্নটি এই কারণেই করছিলাম যে আমরা অপরাধের নাম জানি না, পেনাল কোডে অনেক তো অপরাধের নাম আছে, চুরি, হত্যা, ধর্ষণ, ডাকাতি ইত্যাদি। এখন নতুন একটা নাম আসে আর কি, মানে এই যেই অপরাধে গ্রেপ্তার করা হয় তার কিন্তু এটাকে যুক্ত করার সময় এসেছে কি না এটা বলতে পারবে আইন মন্ত্রণালয়। আমি তো বলবো না যে এটা যুক্ত করার সময় এসেছে, কারণ এই ট্যাগিং জিনিসটাই তো ঠিক না। এটা যুক্ত করার সময় আসবে কেন? বরং আমাদের পেনাল কোডকে আধুনিকীকরণ করার অনেক সময় এসেছে, এটা আধুনিক করাও দরকার। বহু বছর আগের পেনাল কোড, সেখানে অনেক কিছু আছে যেটা একটার সাথে একটা মিলে না। জি। মানে শেষের দিকে একটু এই প্রশ্নটা করি। সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডর প্রতিবেদন, নতুন যে স্বাধীন কমিশন গঠিত হয়েছে তারা প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সরাসরি শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী। বলা হচ্ছে ভারতীয়দের কাজ এটি, এবং এখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা, তাপস নানক, মির্জা আজম, তাদের কথা বলা হচ্ছে, তাদের সরাসরি সম্পৃক্ততা। আপনি মনে হয় খানিকটা দেখেছেন বা শুনেছেনও। আপনার আসলে কি মনে হয়, বর্তমান আইজি সহ অনেকেই আসলে দায়িত্ব অবহেলার কারণে ফেঁসে যাচ্ছেন, আর আইজিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছে তাকে সরার জন্য বা সরানোর জন্য। আপনার কাছে আসলে এই প্রতিবেদন সম্পর্কে আপনার একটা ছোট মন্তব্য জানতে চাই। যারা প্রতিবেদন দিয়েছে নিশ্চয়ই তাদের কাছে সেরকম প্রমাণ রয়েছে। শুধু মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে তো এটা বলা যাবে না, প্রমাণ লাগবে। তো নিশ্চিত প্রমাণ ছাড়া তারা এতগুলি নাম যুক্ত করেন নাই। তাই এই প্রতিবেদন যারা দিয়েছেন তাদের কাছে কি প্রমাণ আছে সেটা তো সরকারকে জিজ্ঞেস করতে হবে, এবং সরকারকে সেটা তদন্ত করে দেখতে হবে। এই প্রতিবেদন তো তদন্ত প্রতিবেদন না, এই প্রতিবেদন আসলে কি আমি জানি না। কারণ যদি তদন্ত হয়ে থাকে তাহলে এই প্রতিবেদনের ভিত্তিতেই মামলা হয়ে যাওয়ার কথা। তো যদি তাই হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সাক্ষী প্রমাণ সব আছে। তো সেই সাক্ষ্য প্রমাণ কি সেটা তো আসলে জানতে হবে, না জেনে কি করে বলবো। কিন্তু এমন কয়েকজনের নাম আছে যেটা আমার কাছে বেশ অবাক লেগেছে, কারণ একজনের মেয়ের জামাই মারা গিয়েছেন এই বিদ্রোহের সময় বা এই 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 দুর্ঘটনার সময়। এই শব্দটা তো কি হবে, হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের সময়। তো এই হত্যাকাণ্ডের সময় তার মেয়ের জামাই মারা গিয়েছেন, কিন্তু তার নাম আছে। তো এটা আমার কাছে একটু অবাক লেগেছে, নিজের মেয়ের জামাইকে কেউ কি এটা করবে কিনা আর কি। তো এরকম অনেক প্রশ্ন উঠতে পারে। এত নাম যেখানে জড়িত, এত এত লোক, সেটাও একটা নিশ্চয়ই প্রত্যেকের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ নিশ্চয়ই আছে, তা না হলে এটা বলবে কেন?
তো আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি সাক্ষ্য মানে প্রমাণ আগেও তো রয়েছে। তদন্ত কমিটি মানে তদন্ত হয়েছে, তখনও সাক্ষ্য প্রমাণ, মামলাও হচ্ছে, মামলার একটা পর্যায়ে চলেও আসছে, অনেকের মৃত্যুদণ্ডও হয়েছে। আবার বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও তদন্ত কমিটির প্রধান ছিলেন, সেনাবাহিনীর, তিনিও তদন্ত কমিটি করেছেন। মানে সবগুলোই তো আসলে তদন্ত। আপনি দেখেন উত্তরগুলা জানেন, তারপরে আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন। এই উনি বলবেন, উনি যেহেতু আগে তদন্ত করেছিলেন, উনি কেন পান নাই, এরা কেন পেয়েছে। এই দুই পক্ষকে নিশ্চয় আদালত ডেকে পাঠাবে যদি এইটা নিয়ে সত্যি মামলা হয়। ওনাকেও সাক্ষী দিতে হবে, এখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো তদন্ত করেছিলেন। উনি বলবেন ওনার তদন্তে ধরা পড়লো না, এই তদন্তে ধরা পড়লো কিভাবে, এটা বলতে হবে। জি, কিন্তু আসলে বলছেন না, এই জন্য আরো প্রশ্ন যে এর ও, বাইরে কি কেউ কিছু কি আছে। কিছু বলে বাংলাদেশে? আপনি বলেন তো, আপনি কাউকে দেখেছেন কিছু বলতে? বাংলাদেশে কেউ কিছু বলে না। আমরা এই পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যক্তিকে তার দায়িত্বরত অবস্থায় ভুল স্বীকার করে কোনো কিছু বলতে শুনি নাই। দায়িত্বরত অবস্থায় তারা যে কাণ্ডগুলি করেন সেটা নিয়ে কোনো বইপত্র লিখতে আমরা দেখি না। এমনকি আমরা দেখেছি মাহবুব তালুকদার একটা বই লিখেছিলেন, উনি ওসিয়ত করে গিয়েছিলেন ওনার মৃত্যুর পরে যেন বইটা ছাপা হয়। তার মানে উনি জীবদ্দশায় বইয়ের মধ্যে যা আছে ওইটা ছাপার সাহস করেন নাই। তো এইটাই তো হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তবতা।